আইএসএফের উপরে আক্রমণ তত বাড়ছে, আক্রমণ করে একে রুখে রাখতে পারছে ওর কোনো রেকমেন্ডেশনের প্রয়োজন নাই। এই ঘরের জন্য বিধায়কের কাছেও আসতে হবে না, আপনাদের অধিকার সরকারকে বুঝিয়ে দিতে হবে। সরকার যদি না বুঝিয়ে দেয়, সরকার পরিচালনায় ব্যর্থ আছে। আগামী দিনে গণতান্ত্রিক প্রক্রিয়া এই সরকারকে ফেলে দিয়ে অন্য সরকারকে আমরা গঠন করব, যে গরিবের দ্বারে গিয়ে গরিবের বাড়িটাকে বুঝিয়ে দেবে। তো নাকে কানে তেল দিয়ে ঘুমাবেন আর কি অপেক্ষা করবেন? নতুন লিস্ট কবে বার হচ্ছে? নতুন লিস্ট বার হলে আপনারা লিস্ট খুলে দেখুন এই লিস্টে কাদের নাম আছে। যদি দেখেন আপনার থেকে গরিব মানুষ, ভালো কথা, তো এটা গরিবের অধিকারের জন্য, গরিব আগে পাবে, ভালো কথা। আর যদি দেখেন আপনার থেকে বড় লোক, অর্থাৎ যার ঢালাইওয়ালা বাড়ি, ছাদওয়ালা বাড়ি, বাড়িতে 4 চাকা আছে, ফ্রিজ আছে, আপনার ল্যান্ডলাইন আছে, 2.5 একর সেচযোগ্য জমি আছে, বা 10,000 টাকা মাসিক ইনকাম আছে, বা তার পরিবারের কেউ সরকারি চাকরি করে, এই ধরনের 15টা ক্রাইটেরিয়া আছে, এরা ঘর পেয়েছে না আপনার থেকে গরিব বা আপনারা ঘর পাচ্ছেন? দেখুন, যদি দেখুন বিত্তশালীরা তৃণমূলের ঝান্ডা নিয়ে ঘুরতো, বা তৃণমূলের নেতার মামাতো ভাই, খালাতো ভাই, জ্যাঠাতো ভাই, অনেক কিছু ভাই, মানে গোষ্ঠী যাকে পেরেছে তো দিয়েছে। 2 নম্বরে ব্লকে তো এক পঞ্চায়েতের সদস্য, সে তার পরিবারে প্রায় 10 না 11 জনের নামে ঘর পাইয়ে দিয়েছে, যার মধ্যে 9 জন অনুপযুক্ত এই ঘর পাওয়ার। আপনারা দেখুন কারা ঘর পাচ্ছে। যদি দেখেন যে আপনাদের সাথে অবিচার হয়েছে, তো আপনাদের বলবো, আপনারা এই যে প্রমাণপত্রগুলো আপনাদের কাছে আছে, এই প্রমাণপত্রগুলো আমার কাছে পাঠিয়ে দেবেন। এলাকার যারা আইএসএফের দায়িত্বশীল আছে তাদের মাধ্যমে দিতে পারেন, বা আমাকে ডাইরেক্ট আমি যখন আসি আমার হাতে দেবেন। আর আপনাদের ঘরটা কেটে যাদের ঘর দিয়েছে তাদের থেকে আমার 2টো ডকুমেন্টস লাগবে। তারা যেই ঘরে থাকে সেই ঘরের একটা ছবি আর অ্যাপ্লিকেশন আইডি আমার কাছে পাঠিয়ে দেবেন। যখনই পাঠাবেন আমাদের টিমকে দিয়ে আমি সার্ভে করাবো, এটা সত্যতা কতটা আছে একটু জেনে তো নিতে হবে, নাহলে তৃণমূলের বন্ধুরাই ভুল তথ্য দেবে আমাকে। ওরা সব সময় তো মানুষকে মিসগাইড করে। তো আমরা একটু তথ্য নিয়ে সার্ভে করে নেবো সত্যিকারের অর্থে, যে এই ঘর পাওয়ার যোগ্য কি যোগ্য না। যদি দেখছি সত্যি ঘর পাওয়ার যোগ্য, গরিব মানুষটাকে ঘর দেয়নি, বড় লোককে দিয়েছে, তখন দেখবেন ওই বেটার জন্য কলকাতা হাইকোর্টে ওই বেটাকে একটা উকিল রেডি করতে হচ্ছে। আপনাদের বিধায়ক তথা আমি নওশাদ সিদ্দিকী, আপনাদের গরিবের হয়ে ভাঙড়ের, সে দাসপাড়ার ওই মাটার হয়েও হতে পারে, বা মোল্লাপাড়ার ওই মনটারও হতে পারে, সে আমি দেখবো না। ভাঙড়ে একটা যদি আমার কাছে কোনো অবজেকশন আসে, তার হয়ে আমি আইনি লড়াই করব। আইনি লড়াইয়ের মাধ্যমে লড়ে নিয়ে ওই গরিব মাটা বোনটার যে অধিকার তাকে আমি বুঝিয়ে দেব। যে ভুল তথ্য দিয়ে সরকারকে মিসগাইড করে, সরকারকে ভুল তথ্য পরিবেশন করে এই প্রকল্প আত্মসাৎ করতে চাইছেন, সে নিয়ে একটু কান খাড়া করে শুনে রাখুন। আগামী দিনে যখন লিস্ট বার হবে কলকাতা হাইকোর্টে জজের কেউ যৌতুক দেওয়ার জন্য, আপনিও 30,000 রেডি করুন, আপনার লয়ারের মাধ্যমে সেখানে আপনাকে জবাবদিহি করতে হবে। শুধু তাই নয়, এই তথ্য যারা ভেরিফাইড বাই যে অফিসার সই করবেন, তারপরে এই ঘরটা তার নামটা লিস্টে উঠবে, সেই অফিসারকেও শুনিয়ে রাখছি, সেই পার্টির ভয়ে হোক বা কিছু অর্থের বিনিময়ে যদি আপনারা কারো নাম কেটে, গরিবের নাম কেটে কোন বিত্তশালীর নামকে নথিভুক্ত করেন, ওই অফিসারকেও আগামী দিনে কোর্টের মাধ্যমে, পেনের মাধ্যমে, আইনের মাধ্যমে আমরা বুঝে নেব। কারো ছাড় হবে না। 2021 সালে রাজনীতির ময়দানে আইএসএফ এসেছে, 2023 চলছে, কোনো দুর্নীতি করতে আমরা দেব না। হ্যাঁ, আমরা মারের বদলা মারকে পছন্দ করি না, আমরা আইনের প্রতি ভরসা রাখি। আইন যদি তার সঠিক পথে না চলে, তার ঊর্ধ্বতন আইনের যারা রক্ষক আছে তারা যদি সঠিকভাবে না চলে, তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমরা যোগাযোগ করব, তা না হলে আমরা কোর্টের দ্বারস্থ হব। গতকাল আমাদের ভোগালী 2 অঞ্চলের আমাদের যিনি সভাপতি ছিলেন, আমাদের আগামী 21 তারিখে কলকাতার রাজপথে রানী রাসমণি রোডে আমাদের আমাদের প্রতিষ্ঠা দিবস উদযাপন করার জন্য ফ্ল্যাগ বানছিল, তখন তাকে অতর্কিতভাবে পেছন দিক থেকে হামলা করে নাকটাক ফাটিয়ে দিয়েছে। আমাদের ছেলেরা পারলে জবাব দিতে পারতো। আমাদের ওই বুথে যা ছেলে আছে তারা যদি দায়িত্ব নেয়, তাদেরকে যদি আমি একবার ছেড়ে দিই, ওই একটা বুথের ছেলে ওই প্রধান থেকে শুরু করে ভোগালী 2কে নীল করে দেবে তৃণমূলকে, এই ক্ষমতাটা রাখে।
আমরা একটা বুথের ছেলেকে যদি বলি যে ভাঙড় থেকে ভাঙড়ে 2 নম্বর ব্লকের 2 নম্বর অঞ্চল থেকে তৃণমূলকে নীল করে দাও, কিভাবে নীল করতে হবে সেই ক্ষমতাটা ওরা রাখে। কিন্তু আমি মারপিট হানাহানির রাজনীতিকে পছন্দ করি না। সব সময় তাদেরকে আমি আটকে রাখি, সব সময় তাদেরকে আইনের দ্বারস্থ হতে পারি। তাই প্রশাসন বন্ধুর কাছে পাঠিয়েছি, তেনারা টাইম নিয়েছিলেন প্রথম 12 ঘন্টা, তারপরে টাইম নিয়েছে আরও 2-3 দিন টাইম তাদের চেয়েছে। তারা নিরপেক্ষতার সাথে তদন্ত করবে, দোষীদেরকে গ্রেফতার করবে। আজকে বলে যায়, যদি আমি 2-3 দিন অপেক্ষা করব, যদি এই তত্ত্বের সমস্যার সমাধান না করে, যদি আমার অঞ্চল সভাপতির উপরে যারা আক্রমণ করেছে তাদেরকে যদি অ্যারেস্ট না করে, তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা না নেয়, আগামী দিনেও কাশীপুর থানার পুলিশ বুঝতে পারবে নওশাদ সিদ্দিকী সবসময় এই পুলিশের পক্ষে কথা বলে, হঠাৎ এত ভায়োলেন্স হয়ে গেল কেন? এটা মনে রাখবেন। ডিআইবি আইবির মাধ্যমে বলছি, যত চুপ আছি বলে দুর্বল যদি কেউ ভেবে নাই, ভাবাটা ভুল হবে। কারণ এটা মনে রাখবেন, আমার গায়ে তার রক্ত বইছে যে ব্রিটিশদেরকে খেদাও করেছে, আমার গায়ে তার রক্ত বইছে যারা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার জন্য বাংলার মানুষকে একত্রিত করেছে। সুতরাং আমার সামনে অনৈতিক অসামাজিক কাজ হয়ে যাবে, আমি চুপচাপ বসে থাকবো। কোনো পুলিশ প্রশাসন যদি মনে করে তিনি তাহলে দিবা স্বপ্ন দেখছেন। হ্যাঁ, আমি প্রশাসন বন্ধুদেরকে একটা নির্দিষ্ট টাইম দিয়েছি, তারা তদন্ত করুক, দেখুক, তারপরে অ্যারেস্ট করুক, আইনের আওতায় নিয়ে আসুক। কিন্তু যদি মনে করে এই চলছে চলুক, মেরে দিয়ে চলে যাব, অত সহজ নয়, অত সহজ নয়। আমারও গণতান্ত্রিক ভাষায় কিভাবে উত্তর দিতে হবে প্রশাসনকে বা তৃণমূলের বন্ধুকে, সেই গণতন্ত্রের পাঠ আমার পড়া আছে, এটা মনে রাখবেন। তাই বন্ধুগণ, আপনাদের বলি, আপনারা সব সময় নিজের দেশে যে আমাদের দেশ, আমার দেশের সংবিধানকে দেখুন। আমাদের সংবিধান আমাদেরকে কি দিয়েছে? পড়ার স্বাধীনতা, খাদ্যাভ্যাসের স্বাধীনতা, ধর্মচারণের স্বাধীনতা থেকে শুরু করে আমার শিক্ষা প্রতিষ্ঠান যারা সংখ্যালঘু আছে তাদের শিক্ষা প্রতিষ্ঠানকে তারা তৈরি করবে, তাদের মনের মতো সিলেবাস দেবে, তাদের মনের মতো শিক্ষক নিয়োগ করবে, সরকারকে মাইনে দিতে হবে। কিন্তু দুঃখের বিষয় আমরা সেটা পাচ্ছি না। যখনই সরকারকে বলছি আসামে মাদ্রাসা বন্ধ করে দিলে এখান থেকে তৃণমূলের বন্ধুরা অনেক বড় বড় প্রতিবাদ জানায়, আর আমাদের রাজ্যে শিক্ষক না নিয়োগ করে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাটাকে তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে। এর জবাব দিতে হবে। মাদ্রাসাতে কবে শিক্ষক নিয়োগ করবেন এর টাইমটা আপনাকে বলতে হবে। তখন তৃণমূল উত্তর না দিতে পেরে, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি উত্তর না দিতে পেরে, এই লোকাল স্তরের যে সমস্ত আমচা চামচা নেতা আছে তাদেরকে দিয়ে বলাচ্ছে নওশাদ সিদ্দিকী নাকি বিজেপির দালাল হয়ে গেছে। আমি যখন বলছি হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তি এই তৃণমূলের আমলে দেখা যাচ্ছে যেগুলো হস্তান্তর যোগ্য নয়, সেই সমস্ত দেবত্ব সম্পত্তিগুলো এরা বিক্রি করে দিচ্ছে। যখন হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তি ফিরিয়ে আনতে হবে, তাদের পূর্বপুরুষেরা যে সম্পত্তি যে কাজের জন্য রেখে গেছে সঠিকভাবে সেই কাজের জন্য ব্যবহার করতে হবে বলে যখন চিৎকার করছি, তৃণমূলী বন্ধুরা তখন আমাকে বা আইএসএফকে মুসলমানের দল বলে দেখে দেওয়ার চেষ্টা করছে। আর যখন আমি ওয়াকাফ ব্যাপারীর কথা বলছি, সরকার ক্ষমতায় আসার আগে বলেছিল যে ওয়াকাফ সম্পত্তি আমি উদ্ধার করব। ওয়াকাফ সম্পত্তি উদ্ধার তো দূরের কথা, এই সরকার ক্ষমতায় এসে ওয়াকাফ সম্পত্তি উদ্ধারের থেকে বেশি আরো দখল হয়ে গেছে। শুধু দখল নয়, ওয়াকাফ সম্পত্তিও 1 নম্বর খতিয়ানে যাওয়ার কথা নয়। এই সরকার সুকৌশলে ওয়াকাফ সম্পত্তিগুলোকে 1 নম্বর খতিয়ানে দিয়ে দিচ্ছে। কবরস্থানগুলো মুর্শিদাবাদ মালদার কথা বলছি, 100 বিঘে কবরস্থান আছে, সব খোঁজ নিয়ে দেখছি ম্যাক্সিমাম কবরস্থান সব 1 নম্বর খতিয়ানে চলে গেছে। আগামী দিন যদি সরকার মনে করে ওই কবরস্থানগুলোতে মদের ফ্যাক্টরি বানাবো, আপনি আমি কিছু করতে পারবো না। আপনার আমার দাদুর কবরের উপরে মদের ফ্যাক্টরি করার লাইন এখন থেকেই সরকার করে দিচ্ছে। যখন মানুষকে সচেতন করছি, বিধানসভার মধ্যে গিয়ে প্রশ্ন করছি মন্ত্রীকে যে কত বিঘা ওয়াকাফ সম্পত্তি আপনারা উদ্ধার করতে পেরেছেন তার তথ্য আমাদেরকে দিতে হবে। 1 বছরে কত টাকা ইনকাম হয় ওয়াকাফ প্রপার্টি থেকে, সেটা কোথায় খরচ হয় তার তথ্য আমাকে দিতে হবে বা পাবলিককে দিতে হবে। তারা দিতে পারছে না, দিতে চাইছে না, কারণ দিলেই তো পাবলিক জেনে যাবে যে কত হাজার কোটি টাকা প্রতি বছরে আমাদের তৃণমূলের সরকার লুট করছে, আমাদের মুসলিমদের সম্পত্তি লুট করে নিচ্ছে। সংখ্যালঘু ভাইরা জেনে যাবে, ভোটে ভাটা পড়বে। তখন উত্তর না দিতে পেরে এই রকম জায়গায় মাইক লাগিয়ে নওশাদ সিদ্দিকী বিজেপি দালাল বলে হই হই করছে।
কিন্তু আমি কি চুপ থাকবো নাকি? জল জমি জঙ্গলের অধিকারের কথা যখন আমি বলছি, রুমাওয়ারের ওপরে যখন আক্রমণ হচ্ছে, যখন আমি তার বাড়ি চলে যাচ্ছি, তার পাশে যাচ্ছি, দাঁড়াচ্ছি, বিদ্যুৎ মন্ডলে এই বিষ্ণুপুরে তাকে খুন করেছিল একজন আমার দলিত ভাই, তার পাশে গিয়ে যখন দাঁড়াচ্ছি, যখন মাঝে টেট পরীক্ষাতে হিন্দু মা বোনেদেরকে শাখাপালা খুলে পরীক্ষা কেন্দ্রে ঢুকানোর কথা বলছিল, যখন আমি প্রতিবাদ করছি, তখনই আমি মুসলমানদের দল, আইএসএফ মুসলমানদের দল হয়ে যাচ্ছে। আর যখনই আমি হিজাবের কথা বলছি, মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে গতবার মাধ্যমিকে হিজাব পরে আমার এক বোন পরীক্ষা দিতে গিয়েছিল, তাকে হিজাব খুলিয়ে পরীক্ষা কেন্দ্রে পাঠিয়েছে। এটা যখন বিধানসভায় মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন করছি যে এই অরাজকতা যারা করছে, ধর্মীয় স্বাধীনতায় বাঘাত যারা দিচ্ছে, এদের বিরুদ্ধে আপনার দপ্তর কি অ্যাকশন নিচ্ছে, তারা তো উত্তর দিতে পারছে না। তারা তাদের কিছু চালা চামুন্ডা এলাকায় ছেড়ে রেখেছে, তাদেরকে দিয়ে নওশাদ সিদ্দিকী বা আইএসএফকে বিজেপি দালাল বলছে। অধিকারের কথা বললি বিজেপি দালাল, অধিকারের কথা বললি বিজেপি দালাল। আর যে বান্দার নামে নোটোরিয়াস ক্রিমিনাল লিস্টে নাম উঠেছে, নোটোরিয়াস ক্রিমিনাল কেন হয়েছে ভাই? অসাংবিধানিক কাজ করেছে বলেই তো, অনৈতিক কাজ করেছে বলেই তো, অগণতান্ত্রিক কাজ করেছে বলেই তো। আর তিনি আমাকে বলছে নাকি আমি নিষিদ্ধ সংগঠনের সাথে কাজ করছি। যদি আমি নিষিদ্ধ সংগঠনের সাথে কাজ করছি, দিল্লির কথা ছাড়ুন, তাহলে এসটিএফ কি করছে? রাজ্যের কোটি কোটি টাকা খরচ করে এসটিএফ রাখা হয়েছে, এখন এখানে নওশাদ সিদ্দিকী অ্যারেস্ট করেনি, তাহলে ওইটা তুলে দেওয়া দরকার, তুলে দেওয়া দরকার তাহলে এসটিএফকে। এদের বলার জায়গা পাচ্ছে না। এক তো নেতা বলে ফেললো বলতে বলতে নওশাদ সিদ্দিকী নাকি আর মুসলমান নাই। ওরা বলুক যা ইচ্ছা, সার্টিফিকেট দেখ। আমি একটা জিনিস বুঝি, মন জানে পাপ আর মা জানে বাপ। আমি জানি আমি কি করছি, কার জন্য করতে এসেছি। একটা কথা মনে রাখবেন, আমি মানুষের জন্য স্বার্থবিহীন রাজনীতির ময়দানে এসেছি। অনেকে আবার বলে বাস্তব কথা, স্বার্থ ছাড়া মানুষ চলে না, তাহলে নওশাদ সিদ্দিকী স্বার্থবিহীন? অবশ্যই আপনার আপাত দৃষ্টিতে দেখছেন স্বার্থ ছাড়া, কিন্তু আমার একটা স্বার্থ আছে, সেটাও বলবো। আজকে আমরা আমাদের প্রতিনিধি এসেছে, ওরা কি গল্প করছে গো? চা ফা খেতে হবে না, ভিডিওটা বহুত চালাক। যখন ডেপুটেশন যেতে হবে আগে একটু চা খান, মানে কি মাথাটা একটু ঠান্ডা করবেন। ও ঠান্ডা করলে চা খেয়ে মাথা ঠান্ডা করা যাবে না, তার ঠান্ডাকে লড়াইয়ের জন্য এসছি বলে দিয়ে চলে আসতে বলুন, পরে চা খেতে যেতে বলবেন, চায়ের আমন্ত্রণ করলে পরে যেতে বলবেন, এখন না। যাক, 6টা বিষয় আমাদের দাবি রেখেছি ভাঙড়ের মানুষের জন্য। প্রথম কথা হচ্ছে আবাস প্লাস যোজনায় প্রকৃত প্রাপকদের যাদের দরকার তারা ঘর পাচ্ছে না, অতি দ্রুত যথাযথ তদন্ত সহকারে যাদের বাড়ি পাওয়ার যোগ্য তাদের বাড়ির ব্যবস্থা করে দিতে হবে। এই দাবিটা কি ভুল রেখেছি? দ্বিতীয় হচ্ছে 100 দিনের কাজের শ্রমিকরা তাদের বকেয়া টাকা পাচ্ছে না, এই তাদের টাকাটা অবিলম্বে ব্যবস্থা করে দিতে হবে। এই টাকাটা কাদের জন্য পাচ্ছে না জানেন? বললি রাগ হবে। কাদের জন্য পাচ্ছে না জানেন? আরাবুল্লাহ, কাইয়াদ্দা, শওকাতদা, এদের জন্য। আপনারা যারা 100 দিনের কাজ করেছেন তারা টাকা পাচ্ছেন না। যদি বলেন, আমি যদি ভুল বলি, আমার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে বলবেন। আরে এই দক্ষিণ 24 পরগনার কথা বলছি, এই জেলার কথা বলছি, 2,61,000 মিথ্যা ডুপ্লিকেট জব কার্ড বানিয়েছে। এটা সবটাই আমার শওকত মোল্লা জানে, ও বানিয়েছিল বলে, ওর জানে বলে ও প্রতিবাদ না করার জন্য সারা দক্ষিণ 24 পরগনার যত ভাই জব কার্ডের টাকা পাচ্ছেন না সব ও জানে, সব ও জানে। ওর বিনা এতে কিছু হয়? আমি যদি ভুল বলি আমাকে আইনের চিঠি পাঠাতে বলবে। এই সারা ভারত পশ্চিমবাংলাতে 14.5 লাখ ডুপ্লিকেট জব কার্ড বানিয়ে তুলে আর পার্টিগুলো চালাচ্ছিল। সন্ধ্যার পর থেকে তেলে ভাজার যে আসর বসতো না, আমি তেলে ভাজাতে ছেড়ে দিচ্ছি, বুঝতে পারে সেই সবগুলো যে আসর বস্তু টাকা কোথায় পেত। এই 14.5 লাখ ধরা পড়েছে। এখন কত লাখ ধরা আরো পড়বে বলতে পারবো না। এর টাকা দিয়ে হতো। কেন্দ্র সরকার যখন জানতে পেরে গিয়েছে, বলছে আগে বন্ধ করো, টাকা বন্ধ করো, আগে হিসাব ঠিকঠাক দাও। এখন তো দোষ তো আমরা যারা 100 দিনের কাজের টাকা পাচ্ছি না, কেন্দ্রকে দোষ দেওয়ার আগে রাজ্য সরকারের যারা দায়িত্বশীলের আছে তাদের কাছে প্রশ্ন করা দরকার। তোমরা এই 14.5 লাখ যে জব কার্ড ধরা পড়লো, যারা এই 14.5 লাখ জব কার্ড করেছে তাদের বিরুদ্ধে ন্যূনতম আইনি কি ব্যবস্থা নিয়েছো সেটা বলো তো। দেখবেন কারো বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়নি। কার বিরুদ্ধে নেবে? নিতে গেলেই তো শওকত মোল্লা সাহেবের নাম চলে আসবে, নিতে গেলেই তো কাইয়াদ্দার নাম চলে আসবে, নিতে গেলেই তো আরাবুল্লাহর নাম চলে আসবে। তাহলে যদি এদের নাম চলে আসে, এরা যদি জেলে থাকে, তাহলে ভোটের সময় বোম মারামারিটা কাজ করবে ভাই? এদেরকে জেলে দেবে ভাবলেন কি করে? এদেরকে তো খেলাবে।
অনেকে হয়তো অনেকে রাগ হতে পারে, আমার বয়ে গেছে বলি, আমি ভাবি না। 100 দিনের কাজে যাদের বকেয়া টাকা আছে তাদের মেটানোর কথা, এবং সাথে সাথে নতুন করে জব কার্ডের যারা অ্যাপ্লিকেশন করছে সেই ব্যবস্থাটা খুলে দেওয়া, 100 দিনের কাজের ব্যবস্থা করে দেওয়া, অন্যথায় বেকার ভাতার ব্যবস্থা করতে হবে। এই মর্মে আমাদের আজকে ডেপুটেশন চলছে। 4 নম্বর হচ্ছে, আচ্ছা 5 নম্বর হচ্ছে কৃষকদের সুযোগ সুবিধা সম্পর্কে তারা অনেকে জানে না। কৃষকদের যে প্রকল্পগুলো আছে জানে না, তাদেরকে যথাযথভাবে প্রপার ট্রেনিং দিয়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে যাতে কৃষকরা চাষ করতে পারে তার ট্রেনিং সহ তাদের যে প্রাপ্য সম্পর্কে তাদেরকে জানানো, এবং তাদের যে অধিকার আছে তাদের যাতে সঠিকভাবে তারা পায় তার ব্যবস্থা করা। ছোট করে লেখা আছে, আমি একটু ব্যাখ্যা দিয়ে বলছি ভাই। লাস্ট হচ্ছে কলকাতা লেদার কমপ্লেক্সে শ্রম কোড মেনে কাজ হচ্ছে না। গতকাল কি আমার কাছে চিঠি এসেছে, তার আগেও দিয়েছিল, আমি বলেছিলাম লিখিত আকারে দিতে, এবং পরিপূর্ণ শ্রম কোড মেনে কাজ করতে। শ্রম কোড মেনে কেমন কাজ হচ্ছে না, আপনাদেরকে খাতায় কলমে দেখাচ্ছে আপনারা সব মান্থলি এমপ্লয় হিসাবে দেখাচ্ছে, কিন্তু আপনাদেরকে টার্গেট বেসিসে কাজ করায় না ভাই, যে তুমি এত ব্যাগ সেলাই করতে পারবে বা এত জুতো সেলাই করলে এত টাকা, কিন্তু ওরা দেখাচ্ছে সব মান্থলি পিএফ ইএসআই বা মেডিকেলের জন্য আপনারা টাকা পাবেন, সেইগুলো লুট হয়ে যাচ্ছে। ইভেন কাজ করতে করতে যদি কোনো দুর্ঘটনার কবলে যদি পড়েন আপনারা, সেটাও ক্ষতিপূরণ পাবেন, কিন্তু সেইগুলো এখান থেকে লেদার কমপ্লেক্স থেকে পায় না। আর এইগুলো এই কোম্পানিগুলো করার সাহস কি করে পাচ্ছে? এই শওকত মোল্লা সাহেবের নেতারা আর থাকার জন্য এই কাজদারদের নেতাদের মতো ওদের সাথে দেখুন সব সেটিং আছে। আগামী পঞ্চায়েত আমাদেরকে উপহার দিন, আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, লেদার কমপ্লেক্সের যে পানিটা এসে বিষক্রিয়া পানি এই খালের মধ্যে বয়ে চলেছে, এটাও বন্ধ করে দেখিয়ে দেবো। এর জন্য ভাঙনের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ওখানে নিয়ম আছে, ওর মধ্যে চামড়া থেকে যে বর্জ্য পানিটা বার হচ্ছে, ওখানে শোধনের মেশিন আছে, শোধন করে শুধু পানিটা ছাড়ার দরকার। খোঁজ নিয়ে দেখুন সেই মেশিন চালায়নি, না চালানোর ফলে হয়তো এদেরকে কিছু মাল দিয়ে চুপ করিয়ে রেখে দিয়েছে। সে নওশাদ সিদ্দিকীর আমলে সেটা আর হবে না। আমার কাছে অর্থের থেকে বেশি বড় হচ্ছে এদের লাইফ, এদের। তো এইগুলো বলি ভাই আমার উপরে দোষ। আমি বিজেপির কাছে টাকা খেচ্ছি, হ্যান খেচ্ছি, ত্যান খেচ্ছি। আচ্ছা এগুলো কার জন্য? আমার নিজের জন্য বলছি না, ভাঙড়ের মানুষের জন্য বলছি ভাই। হ্যাঁ, কাদের জন্য বলছি? আমার কি আছে? আমি কালকে লেদার কমপ্লেক্সে ঢুকলি, আমার কাছে অফার এসে যাবে 5 কোটি দিচ্ছি, চুপ করে যান। যদি আমার মতো একটা বিধায়কের কাছে 5 কোটি অফার আসে, তাহলে শওকত দাদের টিমে প্রায় 210-এর উপরে বিধায়ক আছে, তাহলে কি অফার ভোগ করছে বুঝতে পেরেছেন? আরে বুঝতে পারছেন না ভাই? শওকত দাদের টিমে কত এমএলএ আছে? 210-এর উপরে। তাহলে তারা কত অফার ভোগ করছে? নওশাদ সিদ্দিকী যদি 5-এর অফার দিয়ে দেয়, কিন্তু নওশাদ সিদ্দিকীর 5-এর পরে যদি 1000 শূন্য লাগিয়ে দেয়, ভাঙড়ের মানুষদের দিকেই থাকবে, ওই অফারের দিকে থাকবে না। আমাদের প্রতিনিধি দল গিয়েছিলেন, বিডিও স্যারের সাথে অনেক তথ্য নিয়ে গেছিল, কথাবার্তা বলেছে। আবাস যোজনাতে পজিটিভ তিনি রেসপন্স করেছেন। আশা করছি তিনি যেভাবে রেসপন্স করেছেন, বাস্তবে যখন লিস্ট বার হবে একই রেসপন্স থাকবে। আর অন্যথায় আপনাদের বলছি, আপনারা কি আসবেন কি জানি না, তবে রবিবার থেকে সেটা করব, ছুটির দিন থেকে করব। বিডিও স্যারের তো আবার সেদিনকে আবার বিডিও স্যার থাকবে না তো রবিবারে, শুক্রবার থেকে দেখা যাবে। শুক্রবার থেকে যদি লিস্ট বার হয়, একটা কেসে যাবই আমি, সাথে সাথে বিডিও স্যার ভিতরে থাকবে, বাইরে থেকে আমরা যে অবরুদ্ধ করে দেবো। ভিডিও করে ডিএম আসা, যতক্ষণ না ডিএম আসবে বিডিও স্যারকে আমরা বার হতে দেব না। ডিএম স্যার এসে আগে কনফার্মেশন দেবেন, তারপরে ভাববো আমরা বিডিও স্যারকে ছাড়বো কি ছাড়বো না। বিডিও স্যারের সাথে আমার ব্যক্তিগত কোনো লড়াই নাই, তিনি পোস্ট আছেন, তিনাকে আমি সম্মান দিই আর সম্মান দেব। কিন্তু বিডিও স্যারের এন্ড থেকে যদি কোনো রকম সেই মিথ্যা তথ্য কেউ দিল, সেটাকে পাস করিয়ে দিয়ে এক গরিবের ঘর কেড়ে নেবে, সেটাকে আমি মানব না। এটা মাথায় রাখবে। 6 মাস বলেছিল, 6 মাস পরে চা খাওয়ার জায়গা দেবে না।
6 মাস পরে চা খাওয়ার জায়গা দেবে না, তো 6 মাস পরে হয়ে গেছে, কেউ নাকি আবার 3 মাসের টাইম দিচ্ছে না, আবার কেউ তো 5 মিনিটের টাইম দিয়েছিল। ও টাইম ওদের কাছে রাখতে বলবেন, একটা কথা শুনিয়ে দেবেন। আইএসএফ 2021 সালে যখন জন্ম হয়েছিল আইএসএফের, তখন যা যা ডায়লগবাজি করেছো করে দাও, এটা মনে রাখবে আইএসএফের শেকড় বিধানসভার মধ্যে আছে। তুমি যদি এখানে বেশি ট্যাংরাভাই করো, ওখানে মুখ্যমন্ত্রীকে নওশাদ সিদ্দিকীর প্রশ্নের জবাব দিতে হবে, মাথায় রাখবে, এটা মাথায় রাখবে। আর নওশাদ সিদ্দিকী ভিতরে গিয়ে ম্যাউ ম্যাউ করে না চুপচাপ করে থাকে, তোমার দিদিমণিকে বলো, স্পিকার স্যারকে বলে ওই বিধানসভার টিভিটা চালু করে দিতে। ওখানে ভাঙড়ের মানুষের হয়ে কথা বলে না, ম্যাউ ম্যাউ করে না কি করে, কারো পেছনে গিয়ে বসে থাকে। সেটা বিধানসভা টিভি যদি চালু করে দেয়, লাইভ চলুক না। আমিও চাইছি বিধানসভাতে কি হচ্ছে, ভাঙড়ের বিধায়ক ওখানে কি করছে, বাঘ মারছে না বিড়াল মারছে, ভাঙড়ের মানুষকে দেখা দরকার। টিভিটা একবার চালু করে দিক। আমার মনে হয় 2026 সালের আগে এরা টিভি চালাবে না, আমার মনে হয় ভাই 2026-এর আগে এরা চালাবে না, টিভি আর অন করবে না। কারণ একজন যদি ভাঙড়ের বিধায়ক এমন জিনিস ভাঙড়ের মানুষ ভিতরে পাঠিয়ে দিয়েছে, এর জ্বালাই জ্বালাই মলম খুঁজে পাচ্ছে না। যদি টিভিটা চালু করে দেয়, ভিতরেরটা তো ডাইরেক্ট সারা পশ্চিমবাংলার মানুষ দেখবে, তাহলে এতগুলো দোকানে মলম আর খুঁজে পাওয়া যাবে তো। অনেকে বলে কি বলে বিজেপির সাথে সুর মিরাই বিজেপি, হ্যাঁ আমি অত কিছু ভাই বলবো না। আমার কাছে কথা হচ্ছে বিধানসভার টিভিটা চালু করে দিক, আমি আর কিছু চাই না। আমি আমার ব্যক্তিগতভাবে একটাই চাওয়া বাবা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে, একটাই আমার ব্যক্তিগতভাবে চাওয়া, যে বিধানসভার টিভিটা চালু করে দেওয়া হোক। তারপরে নওশাদ সিদ্দিকী কি বলছে, কখন কি বলছে না বলছে, সারা রাজ্যের মানুষ দেখুক, ভাঙড়ের মানুষও দেখবে যে ভাঙড় থেকে যাকে পাঠিয়েছি বিড়ালের মতো ম্যাও ম্যাও করছে না অন্য কারো মতো গর্জন করছে না কি করছে দেখে নেবে। এরা কিন্তু চালাবে না। দেখ ভাই আপনাদের বলি, আপনারা কি লাভ করেছেন কি লস করেছেন আমি বলবো না, আমাকে বিধানসভায় পাঠিয়ে কি করেছেন আমি বলবো না। আপনারা রাজ্যের বিভিন্ন জায়গায় গিয়ে বিগত দিনে ভাঙড়ের মানুষ বললে এতকে উঠতো, আরে ভাঙড়ের মানুষ দূরে থাকো, এখন গিয়ে সেখানেই বলুন আমি ভাঙড়ের, আর নওশাদ সিদ্দিকী আমাদের বিধায়ক। আপনাকে যদি বুকে না টেনে নেয় তখন আমাকে বলবেন। আর সাথে সাথে আপনাদের একটা নাম হয়, আমাকে খুব তারিফ করে, বিশ্বাস করুন আমাকে খুব শুনতে ভালো লাগে। যখনই ভাঙড়ের কথা বলি রক্তদানের কথা তোলে তারা, যখনই ভাঙড়ের কথা বলি রক্তদানের কথা বলে। আর কাইয়াদার নাম নেয় না, শওকত দাদার নাম নেয় না, আরাবুল্লাহর ওই চকচুয়ার কথা বলে না। যখনই বলি আমি ভাঙড়ের বিধায়ক, ও আপনারাই তো রেকর্ড করেছেন রক্তদানে পশ্চিম বাংলাতে, আমি গর্ববোধ করি ভাঙড়ের মানুষের জন্য। এই আগামী দিনে এই ধরনের একটা আমরা ইনিশিয়েটিভ কাজ করব, এই ধরনের আমরা কাজ করব, ভাঙড়ের নামকে আমরা উচ্চ শিখরে পৌঁছাবো। ভাঙড়ে কত ভালো ভালো অ্যাথলেটিক্স আছে জানেন, স্পোর্টসম্যান আছে জানেন, ভাঙড়ে কবি আছে, ভাঙড়ে মনে হয় সব থেকে বেশি প্রতিভা আছে মিডিয়াতে, কিন্তু সেটা সেই দেখানো হয় না। ভাঙড়ে যে ইউটিউবাররা যা আছে, ইউটিউবার থেকে শুরু করে মেন স্ট্রিম, অন্য জায়গায় ভাঙড়ের ভূমিপুত্র এত নাই, এটা ভাঙড়ের ঐতিহ্য, কিন্তু দেখানো হয় না। কাকে দেখানো হয়? সেই কাইয়ার দেখে কে, যার পিছনে একবার সিআইডি না কে কোন একটা কোম্পানি থেকে টাকা তোলা ছিল, সাউথ সিটির এটা কি টাকা তোলার ব্যাপারে। কাকে দেখাই? আরাবুল্লাহকে। কি আরাবুল্লাহ? কে যে জগ ছুঁড়ে মেরেছিল। কাকে দেখাই? শওকত দাকে। কে শওকত দা? দিদিমণি যাকে বলছিল এই তুই চুপ কর বোম বাঁধিস, তাদেরকে দেখানো হয়। আমার মনে হয় ভাঙড়ের ইউটিউবারদেরকে দেখানো দরকার, যারা নিজেদের প্রচেষ্টায় খেটে খেটে এক একটা ভিডিও মিলিয়ন পার করে দিচ্ছে। আমার মনে হয় ভাঙড়ের মেন স্ট্রিম পত্রিকার সাথে 4 থেকে 5 জনের বেশি ভাঙড়ের ভূমিপুত্র আছে, যারা অন্য জায়গার দরকার নেই, ভাঙড়ের ভূমিপুত্র তাদেরকে হাইলাইট করা দরকার। আমার মনে হয় ভাঙড়ের ওই যারা আমি নিয়ে এসেছিলাম সম্মাননা দিয়েছিলাম জাগলগাছিতে এক মহিলা বালিকায় 100 মিটার কি তৌরা খাতুন, তারপরে যে বক্সিং আছেন যিনার নামটা বলেছি পিউ ঢালি, এই ধরনের যারা আছে এদেরকে প্রমোট করা দরকার। আর আগামী দিনে আমি চেষ্টা করছি এই ধরনের যারা কবি সাহিত্যিক থেকে শুরু করে যারা সামাজিকভাবে যাদের কন্ট্রিবিউশন আছে তাদেরকে বেশি বেশি প্রমোট করব। ভাই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার হবে কি বলবো, তাহলে বলেন আপনারা কি শুনবেন? বেশি দিলে, আমি যদি বলি বেশি দিলে লোড নিতে পারবে না। কখনো বিজেপি বলেছিল, যিনি বলেছিলেন 550 কোটি টাকা নিয়েছি, তিনি কিন্তু সব বলা ছেড়ে দিয়েছেন, দেখেছেন না?
তিনি আর বলেন না, আর বলবেন না। তিনি ধৈর্য ধরুন, একটার পর একটা বন্ধ হয়ে যাবে। যিনি এখন আমাদেরকে নাকি অ্যান্টি সোশ্যাল অনেক কিছু বলছেন, তিনার নামে কিন্তু ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন নটোরিয়াস ক্রিমিনাল লিস্টে তিনার নামটাকে তুলে দিয়েছেন। সেই ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন কাকে তলব করেছে গতকালকে আপনারা দেখেছেন হয়তো, রাজ্যের পুলিশের ডিজি। ডিজি মানে অনেকজন হয়তো ভাববেন খাই না মাকে, একদম আঞ্চলিক ভাষায় বলছি, ওয়েস্ট বেঙ্গল পুলিশে যিনি সব থেকে উচ্চ দায়িত্বশীল মন্ত্রীর নিচে যিনার পদ, দুটো দুরকম বোঝানোর জন্য বলছি আমি। একটা হচ্ছে পুলিশ মন্ত্রী হয় আর একটা ডিজি। তো তিনাকে আগামী ফেব্রুয়ারি মাসে কলকাতা থেকে দিল্লিতে তলব করেছেন। কিসের জন্য? ভোট পরবর্তী হিংসাতে ওই নটোরিয়াস ক্রিমিনাল লিস্টে যিনার নাম উঠেছে, উনি যে পুলিশকে সাথে করে নিয়ে যে নির্মম অত্যাচার চালিয়েছে তার জবাবদিহি করতে। এটা মাথায় রাখবেন। আমি বারবার বলি আপনাদেরকে, সংবিধান পড়ুন, সংবিধান সম্পর্কে সচেতন হন, আপনার অধিকার আপনার দ্বারে চলে আসবে। এই ঘরের জন্য কোনো ঝান্ডার তলে যেতে হবে না। এই ঘরটা হচ্ছে আপনার মৌলিক অধিকারের মধ্যে পড়ে। বরঞ্চ আপনারা প্রশ্ন করবেন শাসক দলকে যে 2007 সাল থেকে তোমরা অঞ্চলে আছো, 11 বছর তোমরা রাজ্যে ক্ষমতায় থাকার পরেও আমাদের বুথে এখনো কোনো কাঁচা বাড়ি আছে। তৃণমূলের যারা দায়িত্বশীল আছে তাদেরকে আপনারা প্রশ্ন করুন। আপনারা না সচেতন থাকার জন্য উল্টে আপনাদেরকে মিসগাইড করছে যে আমাদের দলের সাথে না ঘুরলে তোমাকে ঘর দেওয়া হবে না। আপনাদের বলি, মাইকের আওয়াজ অনেক দূর যাচ্ছে, বাজারে অনেক মানুষ আছে, প্রত্যেককে বলছি, ঘর কারো বাপ দাদার নিজের সম্পত্তি থেকে আপনাদেরকে দিচ্ছে না। আপনার অধিকার, সরকারের দায়িত্ব হচ্ছে আপনাকে বুঝিয়ে দেওয়া। সরকার যারা পরিচালনার দায়িত্ব থাকবে তাদের কাজ হচ্ছে জনগণের মৌলিক অধিকারগুলোকে বুঝিয়ে দেওয়া। এরা বুঝিয়ে না দিতে পারার জন্য এরা উল্টে এদের আর কি কোশ্চেনের সম্মুখীন হবে। আপনি আমি সচেতন না থাকার পরে এরা আপনাকে মিসগাইড করছে। এরা বলছে দলের সাথে না ঘুরলে নাম কেটে দেব। বেশ ভালো কথা। অনেকে ভয় পেয়ে আমাকে বলছে, ভাইজান অমুকজন গাজীপুরে প্রোগ্রাম করছে, একটু যাচ্ছে। কেন রে? ও বলছে ওদের সাথে গেলে বলেছে ঘরটা দেবে, নাহলে ঘরটা কেটে দেবে। ভাইজান ভাঙড়ের স্কুল মাঠে, 1 নম্বরের ব্লকের স্কুল মাঠে একটা প্রোগ্রাম করছে অমুক নেতারা তৃণমূলের, একটু যাচ্ছি, ক্ষমা করবেন। আমি কেন, কি ব্যাপার? বলেছে ওখানে গেলে ঘর পাবো। সে বেচারি গরিব। আজকে তো বিভিন্ন জায়গায় ঘুরলাম, আমার মোবাইলে ছবিও আছে, কি জারাজীর্ণ ঘর। আমি বলি ঠিক আছে যা, যদি তোর ঘরটা সত্যিকারে তুই ভাবিস পাবি তাহলে যা, ঘর কোনো সমস্যা নেই। কিন্তু আপনাদের বলি, এরা তো বুথের নেতা, তৃণমূলে যারা আছেন, ভাঙড়ের যারা বলছেন ঘর কেটে দেবো, এরা বুথের নেতা। এদের এমপির ক্ষমতা নয় অবৈধভাবে কারোর নাম দীর্ঘক্ষণ কেটে রেখে দিও বা অবৈধভাবে কারোর নাম দীর্ঘক্ষণ তুলে রাখা এদের এমপিরও ক্ষমতা নয়। এরা সামান্য একটা বুথের মেম্বার। এরা যদি ঘটি কাটতো, এদের যদি সেই ক্ষমতা থাকতো, তাহলে ভাবুন এই 2 নম্বর ব্লকের ভোগালী 2 নম্বরের প্রধানের নামে ঘর এসেছে, সবাই খিল্লি করছে, তাহলে খিল্লির হাত থেকে বাঁচার জন্য নিজেদের নামটা তো আগে কেটে দিতে পারতো ভাই। ওর নিজের ঘর কাটার ক্ষমতা আছে, আবার বলছি ঘর কাটার ক্ষমতা নেই। আর যদি অন্য কোনো পদ্ধতিতে ঘর কাটে তার জন্য পেন ধরার দরকার। ওকে পেন দিলে তো পেন ভেঙে যাবে, ওকে পেন দিলে পেন ভেঙে ফেলবে। ওকে কি দিতে হবে বলুন তো? সিলেট আর চক প্র্যাকটিস করতে হবে, ABCD ও আ ক খ প্র্যাকটিস করতে দিতে হবে। এখন যদি আগামী দিনে যদি লাইনে আসে, যাক সে কথা বলে আর লাভ নয়। তো এদের ক্ষমতা নেই ঘর কাটা বা ঘর কারো দিয়ে দেওয়া। আপনারা যারা মাইকের আওয়াজ পাচ্ছেন, যারা বসে আছেন মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন, প্রত্যেককে বলছি ওই বাপের কাগজটা একবার দেন তো। ওই বাপ বলেছি দারুণ কাজ করে নিয়ে এসছে। প্রত্যেককে বলছি, আপনারা যারা মনে করছেন আমরা ঘর পেতে পারি, আমাদের ঘর পাওয়ার অধিকার আছে, এই প্রকল্পের মধ্যে আমরা আসছি, কিন্তু তৃণমূল এই প্রকল্প থেকে আমাদেরকে বঞ্চিত করে দিচ্ছে। তৃণমূল টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে বা রাজনৈতিক প্রতিপত্তির কারণে ঘরটা কেড়ে নিচ্ছে। যদি কেউ মনে করেন যে আপনার ঘর পাচ্ছেন না, তাহলে আপনাদের কাজটা কি? কোনো দালালের কাছে যেতে হবে না, কোনো দালালের পাল্লায় পড়বেন না। 10,000 5,000 দেওয়ার দরকার নাই কোনো দালালকে।
আপনারা সাদা কাগজে এ দেখুন এই বাপ করেছে একটা অ্যাপ্লিকেশন লিখুন। এ দেখুন ইনি করেছেন, একে বলেছিলাম করেছে। বিডিওকে ব্লক ডেভেলপমেন্ট অফিসারের নামে একটা অ্যাপ্লিকেশন লিখুন। আপনার নাম, আপনার পিতার নাম বা আপনার স্বামীর নাম, কোন গ্রামে বসবাস করছেন, গ্রাম, পোস্ট, থানা, জেলা, জেল নাম্বারটা বা জায়গার খতিয়ান নাম্বারটা তুলে দিলে আরো ভালো। এখানে স্থায়ী বাসিন্দা, একদম সহজ সরলভাবে আমার আবাস যোজনা প্রকল্পে একটা ঘর পেলে আমি উপকৃত হব, আমাকে যদি একটা ঘর দেন আমি বাধিত থাকব। নিচে ইতি, যার যে এ করতে সে সই করবে, তলায় একটা ফোন নাম্বার দিয়ে দেবে। ঠিক আছে, সাথে সাথে কি দেবেন, ভোটার কার্ডের জেরক্স দেবেন, ব্যাংকের পাসবুকের জেরক্স, আপনি যে ঘরে বসবাস করেন সেই ঘরের ছবি তুলে মেল করে দেবেন। এ দেখুন আমি বলেছিলাম মেল করার পরে একটা সাইবার ক্যাফে গিয়ে একটা মেল করবেন। মেল করার পরে যেখান থেকে মেল করবেন তাকে বলবেন, ভাই যেটা মেল করলে ভিডিওকে আমার একটা প্রমাণপত্র দাও। এ দেখো ভিডিওকে ভিডিও ভাঙর1 2017 video.ভাঙর1.2017 ভিডিওকে মেল করে নাকে তেল দিয়ে ঘুমান। এর পরের স্টেপ একটা আছে, সেটা হচ্ছে স্পিড পোস্ট করবেন। 3 নম্বরটা পরে বলছি, আগে দুটো ক্লিয়ার করে দিই। তাহলে স্পিড পোস্ট করবেন আর মেল করবেন, গিয়ে এই প্রুফগুলো নিয়ে নাকে আর কানে ঠান্ডার সময় তেল দিয়ে ঘুমান। আর কিছু চিন্তা করতে হবে না, কোনো দাদা দিদির কাছে গিয়ে হই হই করতে হবে না যে অমুক দাদা যে আমার ঘরের ব্যবস্থাটা করে দাও না। ওরা যদি ঘরের ব্যবস্থা করে, ওরা আপনার জন্য বললো বা না বললো, ওদের কাছে যাচ্ছেন তো, যখন আপনার ঘর আপনার ন্যায্য প্রাপ্য আসবে, ওরা এসে আপনার সামনে ভিখারির মতো হাত পাতবে যে আমি বলেছিলাম বলে তোমার ঘর হয়েছে, এবার